আসসালামু আলাইকুম। আমাদের আজকের সরকারি চাকরি প্রস্তুতির আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো এই ক্লাসে হচ্ছে আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যে সিলেবাস, ওই সিলেবাস গুলো নিয়ে কথা বলবো এবং আসলে কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা বলবো যে আসলে আমরা যখন সরকারি চাকরির প্রিপারেশন নেই বা নিতে চাই, তখন আমাদের সামনে কি কি অবস্টেকল থাকে বা কি কি বাধা থাকে, যে কারণে আসলে আমরা প্রিপারেশন নিব নিব বলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো ওইগুলা নিয়ে আসলে আমরা ধীরে সুস্থে কথাবার্তা বলবো, বিভিন্ন সাইকোলজিক্যাল কথাবার্তা হবে, সিলেবাস নিয়ে কথাবার্তা হবে। হ্যাঁ, মানে আপনাদেরকে বিভিন্ন বইয়ের আমি নাম বলবো, এগুলো নিয়ে কথাবার্তা হবে, কার কেমন বেসিক ওইগুলো নিয়ে আমি জানবো। ঠিক আছে? তো এখানে প্রথম স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার সংক্ষিপ্ত একটা পরিচয় আছে। তো আপনারা যারা আমার ফ্রি কোর্সে আছেন, তারা সবাই আমার পরিচয় জানেন, আমি আর আলাদা করে বলবো না। তো আমাদের এই কোর্সটার মেইন টার্গেট হচ্ছে, দেখেন এখানে লিখে রাখছি আমি যে বিসিএস এনটিআরসি এর প্রাইমারি টিচার। এরপরে দেখেন ফাইনাল যে পয়েন্টটা, ওটা হচ্ছে আমি হাইলাইট করে লিখে রাখছি যে নবম থেকে 20তম গ্রেডের যে কোনো জব। আমরা অনেকেই হয় কি যে আমরা কারো টার্গেট থেকে বিসিএস, আবার কারো টার্গেট থেকে না, যে আমি আসলে এত লং রানে আমি যাইতে চাই না, আমি হচ্ছে মোটামুটি নবম গ্রেড, 10ম গ্রেড, 12তম গ্রেড, ওই টাইপের চাকরি, সরকারি চাকরি হইলেই হয়। তো ফাইনাল যে পয়েন্টটা, ওইটা হচ্ছে আমি ওভারঅল র্যান্ডমলি সবার উদ্দেশ্য করেই এভাবে হাইলাইট করছি যে অনেকের চাকরি থাকে যে 9 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত যে কোনো চাকরি, যেমন বিসিএস এর চাকরি কিন্তু নবম গ্রেডের চাকরি। আপনি যখন বিসিএস ক্যাডার হবেন, ওটা নবম গ্রেডের চাকরি। আবার অনেকের দুর্নীতি দমন কমিশনের চাকরির ইচ্ছা থাকে, ওটা নবম গ্রেড। আর অনেক কিছু আছে, ঠিক আছে, নবম গ্রেড অনেক চাকরি আছে, বাংলাদেশ ব্যাংকের এডি আছে। হ্যাঁ, তারপরে সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার আছে। মানে আমরা হচ্ছে আমাদের এই কোর্সটা মেইনলি আমরা কন্ডাক্ট করব হচ্ছে নবম থেকে 20তম গ্রেডের সকল সরকারি চাকরির জন্য। আমরা আসলে প্রিলিমিনারি যে প্রিপারেশনটা, ওইটা আসলে আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রিলিমিনারি বলতে কি দেখেন, কিছু কিছু জায়গাতে হচ্ছে কি যে যেমন এনটিআরসি এর কথা যদি বলি, যেমন এখন নিয়োগ মানে পত্র মানে এখনো বিজ্ঞপ্তি হয় নাই। তো মানে গেস করা যাচ্ছে যে এনটিআরসি এর যে নিয়োগটা হবে, হ্যাঁ, বা যে বিজ্ঞপ্তিটা হবে, ওইখানে হচ্ছে 200 মার্কসের এমসিকিউ থাকবে, যেটা নিয়ে আমি একটু পর কথা বলবো। এখন আমরা অনেক ক্ষেত্রে হয় কি যে 3টা স্টেজ থাকে আমাদের ম্যাক্সিমাম সরকারি চাকরির পরীক্ষা। প্রথম হচ্ছে প্রিলিমিনারি, যেখানে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, এমসিকিউ থাকে, বহু নির্বাচনী। তারপর ওইখানে যদি আমরা টিকি, তাহলে আমাদের রিটেন পরীক্ষা দিতে হয়। রিটেনে টেকার পর আমাদের ভাইভা ফেস করা লাগে। হ্যাঁ, তারপর আমরা পুলিশ ভেরিফিকেশন, আরো নানান ধরনের ভেরিফিকেশনের মধ্যে দিয়ে আমরা ফাইনালি জবটা পাই। তো আমারই এই কোর্সের, ফ্রি কোর্সের মেইন মানে থিম হচ্ছে যে আমরা স্পেসিফিক এটা প্রিলিমিনারির প্রিপারেশন, রিটেনের প্রিপারেশন, ভাইবার প্রিপারেশন, ওইভাবে আসলে আমরা আইডেন্টিফাই করব না। আমরা হচ্ছে একটা সরকারি চাকরির প্রিপারেশন নিতে গেলে আমাদের ম্যাথটাকে কিভাবে শুরু করা উচিত, সেটা হইতে পারে বিসিএস, হইতে পারে এনটিআরসি, হইতে পারে প্রাইমারি টিচার, হইতে পারে নবম থেকে 20তম গ্রেডের যে কোনো মানে লেভেলের পরীক্ষা। আমরা জাস্ট ওভারঅল ম্যাথটাকে আপনাদের সামনে সামারাইজ করার চেষ্টা করবো, যে আসলে ম্যাথটা কিভাবে পড়লে বা কোন কোন স্পেসিফিক জায়গাগুলো থেকে চিন্তা করলে আমরা আসলে ভালো করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে আশা করি আমাকে কোশ্চেন করবেন না যে এটা এই ক্লাস করলে কি প্রিলির প্রিপারেশন ভালো হবে, রিটেনের প্রিপারেশন ভালো হবে, নাকি ভাইভাতে ভালো হবে। বিষয়টা হচ্ছে ওভারঅল একটা প্রিপারেশন, যে প্রিপারেশনে আমরা ম্যাথ সম্পর্কে আমাদের ইনশাল্লাহ বেসিক আইডিয়া হয়ে যাবে। তখন আমরা যেই কোচিং সেন্টারে পড়ি না কেন, বা আমি যেই বইগুলা কিনে বাসায় পড়তে বলবো, আপনারা যে কোনো বই নিজে নিজে কিনে যখন রিডিং করবেন, আল্লাহর মতো আপনাদের আর কোনো কোথাও ম্যাথের জন্য কোচিং এ যাওয়া লাগবে না। আমি জাস্ট আপনাদের প্যাটার্নটা ধরাই দিই। ঠিক আছে? তো এই হচ্ছিল। তো আমি যদি পরের স্লাইডে যাই। সরি, এখানে একটু সিস্টেম এরর দেখাচ্ছে। আচ্ছা, আমার হচ্ছে মানে ল্যাপটপে হচ্ছে স্লাইডটা চেঞ্জ হতে একটু টাইম নিতেছে। তো আমরা একটু ওয়েট করি।
হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। তো এখানে দেখেন এই কোর্সটা মেইনলি কাদের জন্য, এইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন থেকে আমাদের সাইকোলজিক্যাল কথাবার্তা শুরু হবে, একটু মনোযোগ দিবেন। এখানে লিখা আছে যে হু ইজ দ্য টার্গেট অডিয়েন্স ফর দিস কোর্স, অর্থাৎ আমি কাদেরকে উদ্দেশ্য করে এই কোর্সটা নিচ্ছি। তো এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমি যেই সিকোয়েন্স আপনাদের সামনে বলবো ওই সিকোয়েন্সটা ধরার চেষ্টা করবেন, দেখবেন যে এই সিকোয়েন্সটা একদম আপনারা এখানে যতজন আছেন এই স্টেজগুলোর কোনো না কোনো একটা স্টেজে আপনারা আছেন। ঠিক আছে, এটা আপনারা মিলাইতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন প্রথম ছবিটা যেটা এখানে নিচে লিখে আছে যে এমবিভ্যালেন্ট। ঠিক আছে, এমবিভ্যালেন্ট মানে কি? আমরা আমার এই কোর্সে এমন কেউ হয়তো বা আছেন যারা হইতেছে সেকেন্ড ইয়ারে পড়েন, অনার্সে সেকেন্ড ইয়ারে পড়তেছেন, বা এখনো অনার্স শেষ হয় নাই, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। তো আপনি হচ্ছে এখনো মানে জীবন সম্পর্কে ওইভাবে ভাবেন নাই। হ্যাঁ, ভাবেন নাই। তো আপনি পড়াশোনাটাকে এনজয় করতেছেন। আপনার মাঝে মাঝে মন চায় যে আমি ইঞ্জিনিয়ার হব, মাঝে মাঝে মন চাচ্ছে না আমি বিসিএস ক্যাডার হব, আবার কখনো মনে হয় যে না আমি কলেজের টিচার হব, আবার মনে হয় যে না আমি বিজনেস করব, আমি শুধুমাত্র গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করতেছি। তো আমাদের লাইফের যে এই স্টেজটা যারা হচ্ছে আমরা ভার্সিটির সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকি, তখন আমাদের অনেক কিছুই হইতে মন চায় যে কোনটা করলে ভালো হবে, আমি কি যেই সাবজেক্টে পড়তেছি ওই সাবজেক্ট রিলেটেড কোনো মানে চাকরি করব, কিংবা আমি বিসিএস দিব, এখন থেকে বিসিএস এর প্রিপারেশন নেওয়া উচিত কিনা। হ্যাঁ, তো এই স্টেজটাকে বলা হয় এমবিভ্যালেন্ট স্টেজ। মানে এই স্টেজটাতে আমরা হচ্ছে দ্বিধায় থাকি, ওইটা বলবো না, মানে আমাদের এত প্যারেশানি থাকে না, টেনশন থাকে না। হ্যাঁ, আমরা জাস্ট যেটা ভালো লাগতেছে ওইটা করতেছি, এনজয় করতেছি, সবকিছুই হইতেছে। এটা এই ফেজটা হচ্ছে আমাদের বাংলাদেশের কারিকুলামে আমরা যখন সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে থাকি। আর যখন ফ্রেশার থাকি ফার্স্ট ইয়ার, তখন তো আমরা আসলে মানে চান্স পাইছি বা কোথাও পড়তেছি, ফার্স্ট ইয়ার এবার ঘুর ঘুর করতে করতে আমাদের আসলে চলে যায় আসলে। তো এই স্টেজটা হচ্ছে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। দেখেন এই ছবিটা ভালো করে খেয়াল করবেন, যদি আমি আসলে ওইভাবে ক্লিয়ার করতে পারি নাই। তো এখানে দেখেন একজন মানুষ দাঁড়ায় আছে, ওখান থেকে তিনটা ডিরেকশনে দেখেন, একটা ডিরেকশনে প্রথম হচ্ছে সায়েন্টিস্ট, পরের ডিরেকশনটাতে ইঞ্জিনিয়ার, তারপরে লয়ার। মানে আমরা এই স্টেজটাতে আমাদের বিভিন্ন কিছু ভালো লাগে, যে এইটা হইলেও ভালো হয়, ওইটা হইলেও ভালো হয়। মানে আমাদের ওইরকম কোনো উদ্দেশ্য থাকে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে স্টেজটা দেখেন, আহ একজন গোলকিপার মাথায় হাত দিয়ে বসে আছে, নিশ্চয়ই বুঝতেছেন যে তার অনেক চিন্তা। তো এই স্টেজটাকে বলা হয় ভেগিউ। ঠিক আছে, তো এই স্টেজটার মানে কি? হ্যাঁ, মানে সাইকোলজিতে এই স্টেজটার মানে কি? এই স্টেজটার মানে হচ্ছে আমরা যখন রিসেন্ট এবং মানে রিসেন্ট পাস করি, ধরেন আপনি মাত্র আপনার রেজাল্ট হয়েছে। হ্যাঁ, তো আপনার ধরেন মাত্র রেজাল্ট বের হয়েছে, কিন্তু আপনি হচ্ছে ওই যে দেখেন প্রথম ছবিতে এমবিভ্যালেন্ট ছিলেন, আপনি আসলে আগে থেকে ডিসিশন নেন নাই যে আসলে আপনি কি হইতে চান। তখন দেখবেন পাশ করার পর আমাদের মাথার উপর একদম বাজ আকাশটা ভাঙা পড়ে, যে আসলে আমি তো পাশ করে ফেলছি, এখন কি করব। এতদিন তো হইতেছে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতাম যে আমি ফোর্থ ইয়ারে পড়ি, আমি থার্ড ইয়ারে পড়ি, ওই সাবজেক্টে পড়ি। হ্যাঁ, তো যখন আমরা হইতেছে আহ একদম ফ্রেশার পাশ করে বের হই, তখন কিন্তু আমাদের পরিচয় আর থাকে না ওইভাবে স্টুডেন্ট। তখন কেউ জিজ্ঞেস করলে হয় কি আমরা বলি যে পাশ করছি, তখন কিন্তু আবার ফিরতে আবার একটা কোশ্চেন আসে যে চাকরি বাকরি কবে করবা। ঠিক আছে, তো ওই ওই টাইমটাতেও আমি মনে করি আমার এখানে এমন কেউ হয়তো বা থাকবেন যারা আসলে এখন ওই স্টেজে আছে, এবং এটাও কিন্তু একটা প্রেশার। হ্যাঁ, এটা একটা প্রেশার যে আসলে আমি কি করব বুঝতেছি না। আচ্ছা, এরপর দেখেন, এরপর থার্ড যে ছবিটা, ওইখানে হচ্ছে একটা বিষণ্ণ মানুষ বসে বসে কান্না করতেছে। ঠিক আছে, তো এইটাকে এই স্টেজটাকে বলা হয় মেলানকোলিক। ঠিক আছে, তো এই স্টেজটার মানে হচ্ছে দেখেন আপনি যখন পাশ করে বের হন, আপনি একটা ফ্রাস্ট্রেশনে থাকেন, কারণ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনি আসলে ডিসিশন নেন না আপনি কি করবেন। এতে করে পাশ করার পর আপনার একটা সাময়িক একটা ফ্রাস্ট্রেশন থাকে, একটা ভয় থাকে, কিন্তু এই সময়টা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, ধরেন পাশ করে বের হইছেন, 1 মাস পরে, 2 মাস পর, 3 মাস পরও কোনো কিছু হইতেছে না, কোনো কিছু করতেছেন না, তখন আপনার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে। মানে ওই ডিপ্রেশনটা হয় স্থায়ী। হ্যাঁ, তখন হচ্ছে আপনার মানে কি বলে মানে তখন আপনি বেশি ভেঙে পড়েন, এবং তখনই আমাদের অধঃপতনটা শুরু হয় আসলে, মানে স্থায়ী যে অধঃপতন যেটাকে বলা হয়। আচ্ছা, এখন ধরেন কেউ থার্ড স্টেজে এসে, ধরেন গ্রাজুয়েশনের পর 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর স্ট্রাগল করার মাধ্যমে ধরেন সে একটা চাকরি পাইলো, সেটা হইতে পারে সরকারি চাকরি, হইতে পারে সে যেই সাবজেক্টে পড়ছে ওই সাবজেক্ট রিলেটেড চাকরি, হইতে পারে কোনো স্কুলের চাকরি। হ্যাঁ, তো ওইটা পাইছে ধরেন। তো ওই স্টেজটাকে বলা হয় স্টেগনেন্ট স্টেজ। দেখেন এখানে 4 নাম্বার যে ছবিটা, ওই ছবিটাতে একজন ব্যক্তি
খুব সুটেড বুটেড, মানে সে চাকরিজীবী, কিন্তু তাও দেখেন তার মধ্যে হতাশা। এটার কারণ কি? কারণ হচ্ছে হয়তোবা সে যে চাকরিটা করতেছে ওই চাকরিটা নিয়ে সে সন্তুষ্ট না, মানে সে আরো ভালো কিছু চায়। মানে সে যে চাকরিটা করতেছে ওইটা হচ্ছে জাস্ট মানুষকে বলার জন্য, একটা ট্যাকেল দেওয়ার জন্য ইনস্ট্যান্ট সে একটা চাকরিতে ঢুকছিল, কিন্তু সে চাকরিটাকে ভালোবাসতে পারতেছে না। সে ওইটাতে কোনো ভবিষ্যৎ দেখতেছে না। সেটা হইতে পারে ফাইন্যান্সিয়াল কথা চিন্তা করে যে এই বেতনে তো আমার হবে না। দ্বিতীয়ত হইতে পারে সোশ্যাল স্ট্যাটাস, যে আমি এই চাকরিটা যদি করি তাহলে এটা আসলে কতটুকু আমার লাইফে ইম্প্যাক্ট ফেলবে, সেটা আমার মানে ব্যক্তিগত জীবন হইতে পারে আমার, মানে ধরেন আরো যদি ক্লিয়ারলি বলি যে আমি মেরিড লাইফে কতটুকু এফিসিয়েন্টলি আমার সবকিছু হ্যান্ডেল করতে পারতেছি, অনেক কিছু হইতে পারে। তো এই ফেজটাতেও কিন্তু মানুষ ডিপ্রেসড থাকে। ঠিক আছে, আচ্ছা। তো আমি একদম লাস্ট ছবিতে যাওয়ার আগে আমি যদি চারটা ছবিকে সামারাইজ করি, দেখেন চারটা ছবির মানে স্টার্টটা হয় কিন্তু একদম আমাদের ভার্সিটির সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। আমরা যদি তখন থেকে একটা ফিক্সড ডিসিশন না নিই যে আমি আসলে এইটাই করব এবং এইটার জন্য আমার পড়াশোনা করতে হবে এবং এখন থেকে আমি এটা শুরু করব, আপনি যদি শুরুতে ওই জিনিসটা না করেন তাহলে আপনি ধাপে ধাপে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বেকারত্বের যে হার, আপনি অবশ্যই এই 4 নাম্বার স্টেজে আপনি যাবেন, যেতে বাধ্য। এখন ধরেন যারা হচ্ছে প্রথম ধাপে, যারা এমবিভ্যালেন্ট না, অর্থাৎ তারা মানে মানে গায়ে হাওয়া লাগায় বেড়াইতেছে, এখনো কেরিয়ার ঠিক করে নাই, অথচ ভার্সিটি থার্ড ইয়ারে পড়ে, সে ফ্যামিলি নিয়ে ভাবে নাই, সে জীবনে কি করবে ওই সিরিয়াসনেস তার মধ্যে ছিল না। ওইরকম যদি হয় তার লাইফে তো এরকম 4 নাম্বার স্টেজে যাইতে হবে ধাপে ধাপে। কিন্তু কেউ যদি ওই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে ওই এম্বিশাস থাকে যে না আমি এটাই করব, তখন কি হয়, সে এই মাঝখানে 2 3 4 এই 3টা স্টেজে থাকে না, সে এক ক্লাফে চলে যায় একদম লাস্ট স্টেজে, ম্যাটেরিয়ালিস্টিক। ঠিক আছে, এখন এই ম্যাটেরিয়ালিস্টিক স্টেজটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন একজন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের থেকে ডিটারমাইন্ড ছিল যে আমি এটাই করব, এবং সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, সে সবকিছু ছেড়ে ছুড়ে সে ওইটাতেই ফোকাস ছিল। তার উপর ছিল না ফ্যামিলির কোনো বার্ডেন, ছিল না কোনো লাইফের কোনো প্রবলেম, সে তার মতো করে যেভাবে চিন্তা করছে ওইভাবে লাইফে গোল সেট করে ওইভাবে চলে গেছে। এখন তার মানে সে সমাজের ভাষায় বা নিজের ব্যক্তিগত সংজ্ঞা অনুসারে সে সাকসেসফুল। দেখেন 5 নাম্বার চিত্রে একজন সুটেড বুটেড পার্সন, সে একটা জায়গায় দাঁড়ায় আছে, তার হাতে একটা মেডেল। ঠিক আছে, মানে সে লাইফে সাকসেসফুল, মানে সে ভাবতেছে সে সাকসেসফুল। আমার এই কোর্সটা হচ্ছে মেইনলি একদম মূলত হচ্ছে প্রথম 4 স্টেজের মানুষের জন্য, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, এখনো বুঝতেছেন না কি করবেন, এবং যারা মাত্র ফ্রেশার, একটু ডিপ্রেশনে আছেন যে কেন আগে ডিসিশন নিলাম না, এবং যারা অলরেডি ফ্রেশার হওয়ার পর 3 মাস 4 মাস 6 মাস চলে গেছে, ডিপ্রেশন আস্তে আস্তে বাড়তেছে, কি করবেন তাদের জন্য, এবং যারা অলরেডি একটা চাকরিতে আছেন কিন্তু এই চাকরিতে আপনি স্যাটিসফাইড না, আপনি চাচ্ছেন আরো ভালো কিছু করতে। মূলত আমার এই 4 ধরনের মানুষের জন্য আমার কোর্স। এখন 5 নাম্বার মানুষটাকে কেন আমি এখানে ইনক্লুড করছি, যে জীবনে অর্জন করে ফেলছে, সেও কেন আমার এই কোর্স করবে? এটা ওই কারণে করবে, অনেকে দেখবেন যে চাকরি বাকরি করে সমাজে অনেক সাকসেসফুল হয়েছে, কিন্তু তার নীতি নৈতিকতার অনেক প্রবলেম থাকে। সে আসলে নীতিনৈতিক মানে নীতি নৈতিকতার জায়গা থেকে সে আসলে সবাইকে নিয়ে ভাবার সময় পায় না। এবং ধরেন এই ম্যাটেরিয়ালিস্টিক মানে হচ্ছে সে অতিমাত্রায় অতিমাত্রায় বাস্তববাদী হওয়ার কারণে কি হয়েছে, সে আসলে মানুষ নিয়ে চারপাশ নিয়ে তো বেশি ভাবে না। সে মনে করতেছে যে মানে সে যা লাইফে যা কিছু অ্যাচিভ করছে ওইটাই শেষ, তার অ্যাচিভমেন্ট শেষ। এবং ধীরে 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 তার মধ্যে একটা অহংকার বা হিংসা চলে আসতে পারে, যে না আমি আমার মতো কেন, মানে আমার মতোই হইতে হবে। ধরেন অনেক দেখবেন সাকসেসফুল পার্সন আমাদের সমাজে থাকবে বা আমাদের ফ্যামিলিতেই আছে, যে সে ধরেন বিসিএস ক্যাডার, এখন তার ফ্যামিলিতে যেই তার সামনে যায় ভালো করে পড়তে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে, নাইলে কিন্তু জীবনে খাওয়া নেই। এই ধরনের কিছু কথাবার্তা বলে, মানে সে মনে করে সে লাইফে যা কিছু অর্জন করছে এটাই স্ট্যান্ডার্ড, এটাই সবার করতে হবে। তো ওই ধরনের মানুষের জন্য আমার এই কোর্স কেন? কারণ আমাদের মনস্তাত্ত্বিক ভাবেও কিছুটা মানবিক হইতে হবে, আমার সবকিছু লিবারেলি চিন্তা করতে হবে। তো এখন আমি পড়াবো এখানে ম্যাথ, তাহলে আমি 5 নাম্বার ক্যাটাগরির মানুষ নিয়ে কেন কাজ করব? কারণ সে যে প্রথমে একজন মানুষ মনস্তাত্ত্বিক ভাবে যে পারফেক্ট, সে যদি ভালো কিছু করতে পারে তার দ্বারা দেশের উন্নতি হবে। অত কিন্তু কেউ যদি এরকম হয় সারা জীবন পড়াশোনাই করছে, তার ভিতর মস্তিষ্কের কোনো বিকাশ হয় নাই, সে মানে তার লাইফের অবস্থান নিয়ে সবাইকে জাস্টিফাই করে, তার দ্বারা কিন্তু তার ফ্যামিলির কোনো মানুষের উপকার হবে না বা কোনো সোসাইটির মানুষের উপকার হবে না। ঠিক আছে, তো যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা, আমি জানি, আমি বিশ্বাস করি মনে মনে সবকিছুর মিল পাইতেছেন, এবং আপনারা প্রত্যেকে এই প্রথম 4টা স্টেজের যে কোনো একটা স্টেজে আপনারা কেউ না কেউ আছেন। ঠিক আছে,
তো আশা করি বুঝতে পারছেন যেটা আমাদের কাদের জন্য। তো যেহেতু আপনারা এটার সাথে মিলে গেছে, তার মানে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন যে এই কোর্সটা আপনারা করলে আপনাদের কিছু উপকার হবে। ঠিক আছে, এখন দেখেন আমি হচ্ছে পরের স্লাইডে গেলাম, এতক্ষণ তো অনেক জ্ঞানমূলক কথাবার্তা বলছি। এখন হচ্ছে আমরা সিলেবাস অ্যানালাইসিসে যাব। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে বিসিএস এর সিলেবাসটাকে অ্যানালাইসিস করব। এখন এখানে অনেকেরই কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে স্যার আমাদের এত বিসিএস আমাদের স্বপ্ন না, আমার নবম গ্রেড থেকে 20তম গ্রেডের কোনো একটা চাকরি হইলেই হয়েছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি, যারা এখন 13তম 14তম গ্রেডের চাকরির জন্য চিন্তা করতেছেন, এখন ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু হ্যান্ডেল করে বুয়েটের ওরা। হ্যাঁ, তো বুয়েট যখন কোন একটা কোশ্চেন করবে তখন কিন্তু ম্যাথের পার্টটা একটু টেকনিক্যাল হবে, সেটা 14তম গ্রেডের পরীক্ষাই হোক 16তম গ্রেডের পরীক্ষাই হোক। এর জন্য আমাদের একটু ওইভাবেই প্রিপারেশন নিতে হবে, যেই প্রিপারেশনটা নিলে ওভারঅল সবকিছুর জন্য আমাদের প্রিপারেশনটা হয়ে যায়। এর জন্য আমরা হচ্ছে মানে আমাদের সরকারি চাকরির যে প্রিপারেশন, সেক্ষেত্রে ম্যাথের যে পার্ট, মেনলি সবচেয়ে কঠিন ম্যাথের পার্ট থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডির যে পোস্ট, ওই পোস্ট গুলাতে, মানে ওইখানে মানে কোশ্চেন গুলো ইংলিশ ভার্সনে হয়, সবকিছু আইবিএস স্ট্যান্ডার্ড হয়। তা আমরা ওইটাকে বেসিক ধরতেছি না, কারণ আমি তো আপনাদেরকে কিভাবে ম্যাথ পড়তে হয়, কিভাবে চিন্তা করতে হয় ওইটা শিখাবো। তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড জায়গা থেকে শুরু করতেছি, তো আমরা বিসিএস টাকে একটা স্ট্যান্ডার্ড জায়গা হিসেবে চিন্তা করতেছি। কিন্তু যারা নবম থেকে মানে ধরেন 10ম গ্রেড, 11তম গ্রেড, 12, 13, 14তম গ্রেডের প্রিপারেশন নেবেন, তাদের জন্য এই যে বিসিএস এর সিলেবাসটাকে ফোকাস করতে বিষয়টা এরকম না। কিন্তু আমি এমন ভাবে আপনাদের পড়াবো যাতে করে আপনারা এইটাকেও ক্যাচ করতে পারেন, তার মানে আপনাদের ওই প্রিপারেশনের জন্য সুবিধা হবে। তো বিসিএস এর সিলেবাসটা দেখেন বলা আছে যে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, সরলীকরণ। এখানে আমি আসলে রিডিং পড়ার চেয়ে আপনারা একটা গো থ্রো করাটা বেটার। ঠিক আছে, তো এই এই জিনিসগুলো আপনারা কিন্তু অনেক আগে পড়ছেন হয়তোবা, বা অনেক আগে ফাঁকি দিচ্ছেন, পড়েন নাই। 9, 10 এই জিনিসগুলো দেখছেন যে চ্যাপ্টারের নাম ছিল, কিন্তু আমরা ওইভাবে পড়ি নাই, বা পড়লো এখন অনার্স পড়তে পড়তে, বা আসলে এত বয়স হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, আমরা তো জীবনের বাস্তবতার খাতিরে আমরা কেউ কেউ জবে যুক্ত, কেউ কেউ বিভিন্ন পার্ট টাইম জবে যুক্ত, তো এগুলো তো আমাদের টাচে নাই। কিন্তু নামগুলা কিন্তু জানেন যে হ্যাঁ এই টাইপের কোনো কিছু হয়তো বা ছিল আমাদের বইয়ে, জাস্ট এটাই না। তো এখানে দেখেন কিছু টাইপ টপিক আছে অনেকের জন্য নতুন মনে হইতে পারে, যেমন লাস্টের যেই প্যারাটা ওইখানে আছে যে সম্ভাব্যতা এবং মানে বেসিক্যালি সম্ভাব্যতা। হ্যাঁ, এই পার্টটা অনেকের জন্য নতুন মনে হবে যদি কারো ব্যাকগ্রাউন্ড সায়েন্স না হয়। হ্যাঁ, 9, 10 থেকে যদি কারো কেউ সায়েন্স না থাকে, তো কোনো সমস্যা নেই, একটা গো থ্রো করেন। এখানে এই টপিকগুলো, এই স্লাইডগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যেমন ঘনবস্তু, হ্যাঁ, থার্ড প্যারাটাতে লাস্টে দেখেন বলা আছে ঘনবস্তু। আমরা ঘনবস্তু নিয়ে আসলে ওইভাবে এত বেশি অ্যানালাইসিস করি নাই যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স না। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি এরপরে স্টাডি যাই, তো বিসিএস এর সিলেবাসটা হচ্ছে আপনারা গো থ্রো করছেন, সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের জন্য নতুন। হ্যাঁ, সমস্যা নেই। এরপর দেখেন আমি দেখছি কি যে এনটিআরসি এর সার্কুলার, এনটিআরসি এখানে 3টা সেকশন আছে, একটা হচ্ছে কলেজ, তারপর হচ্ছে কলেজ স্কুলের 2টা সেকশন। তো আমি কলেজ সম্পর্কে প্রথমে আইডিয়া করছি। এখন আমি আপনাদের বলি বিসিএস এ, যদিও আমি আগের স্লাইডটা যদি বলি, বিসিএস এর সিলেবাসটা বললাম, কিন্তু মানবন্টন আপনারা অনেকে এখন স্মার্ট, আপনারা চাইলে নিজেরাই গুগল থেকে বিসিএস এর সিলেবাসটা নামাইতে পারবেন। তারপর আমি বলি যে বিসিএস এ সম্ভবত, আমি আনফরচুনেটলি ভুলে গেছি, 20 বা 25 মার্কসের থাকে প্রিলিতে ম্যাথ। ঠিক আছে, ঠিক আছে, 200 মার্কসের মধ্যে 20 বা 25 মার্কস থাকে। তো এই 20-25 মার্কস হচ্ছে এখান থেকে আসবে। ঠিক আছে, এখন কোন পার্টে স্পেসিফিক কতটুকু আসবে এটা ক্লিয়ার বলা থাকে না, এক এক সময় এক এক রকমের হয়। যেমন আমরা 9, 10 ম্যাথ পড়ছি না, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। তো এখানে দেখেন, এখানে প্রথম যে প্যারাটা এটা হচ্ছে পাটিগণিতের প্যারা, দ্বিতীয় যে প্যারাটা এটা হচ্ছে বীজগণিতের প্যারা, মানে বীজগণিতে আমরা এগুলো পড়তাম। তৃতীয় প্যারাটা হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতির পার্টে অনেক কিছু আছে অ্যাডভান্স, যারা সায়েন্সে না থাকলে আসলে বুঝবেন না, সমস্যা নেই। এরপরে লাস্টের যে পার্টটা সেট তত্ত্ব, ভেনচিত্র, বিন্যাস, সমাবেশ, এগুলো হচ্ছে বিসিএস এটা বিবিধ নামে একটা পার্টে সংযুক্ত করা হয়, কিন্তু এটা আমরা ম্যাথের হিসাবেই চিন্তা করবো। এটা আসলে মানে আমরা যেমন পরিসংখ্যান যে স্ট্যাটিস্টিক্স, আমরা সাধারণ গণিতের একদম লাস্টের চ্যাপ্টারে আমরা পরিসংখ্যান, গড়, মধ্য, প্রচুরক বের করতাম। তো এগুলো বিসিএস হচ্ছে ম্যাথ নিয়ে আপনাদের 20 বা 25 মার্কসের একটা মানে কোশ্চেন থাকবে, মানে এখানে 25টা এমসিকিউ থাকবে প্রিলিতে। তো এই টপিক গুলা থেকে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর কলেজ। তো কলেজের বিষয়টা হচ্ছে কি যে কলেজে আপনাদের 200 মার্কসের প্রিলি হবে। 200 মার্কসের প্রিলির মধ্যে 100 মার্কস থাকবে সাবজেক্টিভ। ধরেন আপনি অ্যাকাউন্টিং এ অনার্স করছেন, কারণ আপনি কলেজের অ্যাকাউন্টিং এ বা হিসাব বিজ্ঞানে আবেদন করবেন। তো ওই যে পরীক্ষাটা হবে প্রিলি, ওইখানে 100 মার্কস থাকবে অ্যাকাউন্টিং এর উপর ভিত্তি করে এমসিকিউ। আর বাকি 100 মার্কসের মধ্যে 4টা পার্ট থাকবে। একটা হচ্ছে গণিত,
একটা সাধারণ জ্ঞান, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। তো গণিতের পার্টে থাকবে 25 নম্বর। তো এই 25 নম্বর হচ্ছে এইখানে যে টপিক গুলো বলা আছে এগুলাই থাকবে, ঠিক আছে। তো যেটা কিন্তু মোটামুটি বিসিএস থেকে কিছুটা কম, ঠিক আছে। তো এইগুলা হইতেছে থাকবে। তো এগুলো আমি স্লাইড যেহেতু দিয়ে দিব, আমি এগুলো নিয়ে আসলে ওইভাবে কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে কলেজের পার্ট। এখন দেখেন স্কুল। তো স্কুলের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্কুল পর্যায়ে 1, একটা হচ্ছে স্কুল পর্যায়ে 2। তো স্কুল পর্যায়ে 1 আসলে কোনটা? স্কুল পর্যায়ে 1 হচ্ছে 6 to 10, যে সকল স্কুলগুলোতে সহকারী শিক্ষক চায় কি বিষয়ে, যেমন গণিতের চাইতে পারে, বাংলার চাইতে পারে, সমাজ বিজ্ঞানের চাইতে পারে, তারপরে কারুকলার চাইতে পারে, লাইব্রেরিয়ান চাইতে পারে, তারপর হচ্ছে আপনার গেম টিচার, যে ক্রীড়া শিক্ষক, ওইটা চাইতে পারে, ভৌত বিজ্ঞানের চাইতে পারে, হ্যাঁ, সাধারণ বিজ্ঞানের চাইতে পারে, তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞানের চাইতে পারে। এটা হচ্ছে স্কুল পর্যায়ে। হ্যাঁ, তো স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 আমি পরে বলতেছি। তো স্কুল পর্যায়ে সিলেবাস হচ্ছে এটা। গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, এগুলো তো আমরা পড়ছি না? উৎপাদক, বর্গ, ঘন, সম্মিলিত, মানে প্রথম পার্টটা হচ্ছে পাটিগণিত, দ্বিতীয় পার্টটা বীজগণিত, থার্ড পার্ট হচ্ছে জ্যামিতি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সিলেবাস। তো এখন আমি অনেক দ্রুত যাচ্ছি বলতে আমি সামারি করব একটু পরে। এর জন্য জাস্ট আমি স্টেপ বাই স্টেপ কোন পার্টে মান বন্টনটা কেমন হয় এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। তো স্কুল পর্যায়ে একই, ওই 25 মার্কসের আপনার ম্যাথ আসবে এমসিকিউ, ঠিক আছে। স্কুল পর্যায়ে পরীক্ষায় 25 মার্কস থাকবে ম্যাথ থেকে। এখন স্কুল পর্যায়ে টু আসলে কারা, এটা সার্কুলার দেখলে আপনারা আরো মানে স্পেসিফিক ভাবে ক্লিয়ার হবেন। আসলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, তাও আমি জাস্ট বলতেছি একটু যতটুকু আমি জানি আর কি, আসলে আমিও পুরোপুরি জানি না। তো স্কুল পর্যায়ে টুতে হয় কি, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে দেখবেন যে স্কুলে কারিগরির অনেক টিচার থাকে, ট্রেড ইন্সপেক্টর, অনেক অনেক স্কুলে কারিগরি টিচার থাকে। ড্রেস মেকিং থাকে, মেকানিক্যাল থাকে, সিভিল থাকে ওরা। তারপর অনেক মাদ্রাসায় দেখবেন যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এটাকে এফতেদায়ী বলে নাকি কি বলে আমি জানি না। আবার কিছু কিছু স্কুল আছে দেখবেন যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক না, মানে কি বলে, 8 পর্যন্ত। ওই সকল স্কুলগুলাতে যেই টিচার নিবে ওইগুলোকে বলা হয় স্কুল পর্যায়ে 2। তো ওদের সিলেবাসটা হচ্ছে এরকম, মানে মোটামুটি স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 ওদের সিলেবাসটা একই। এখন আমি আসলে ওই গ্রেড সম্পর্কে এত আইডিয়া নাই, তবে হ্যাঁ, স্কুল পর্যায়ে যেটা 1 ওইটার গ্রেড একটু এক ধাপ উপরে হইতে পারে। স্কুল পর্যায়ে 2টা আসলে মানে কি বলে ওই বিলো স্কুল পর্যায়ে 1, ঠিক আছে। তো সবসময় সবার প্রায়োরিটি থাকে হচ্ছে স্কুল পর্যায়ে 1 এর জন্য। এবং কোন পর্যায়ে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এটা নিয়ে আমি চাইলে পরে একটা সেশন নিব। কারণ আমার কিন্তু এই কোর্সের মেন উদ্দেশ্যই হচ্ছে ওভারঅল একটা ম্যাথের উপর একটা ফাউন্ডেশন বিল্ড করে দেওয়া। এরপর আপনি কোন পর্যায়ে পরীক্ষা দিবেন, সার্কুলার যখন হবে আপনি আপনার মতো করে যোগ্যতা মিলাই নেবেন যে আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারেন। আমি এমন ভাবে পড়াবো যে আপনি স্কুল পর্যায়ে টোয়ের জন্য যোগ্য হলেও আপনি যাতে একটা সার্টেন টাইম পর বিসিএস এও বসতে পারেন। মানে আমি ম্যাথের ফাউন্ডেশনটা একদম ওই লেভেলই দেওয়ার চেষ্টা করবো যাতে করে স্কুল পর্যায়ে 2 কে আপনার টার্গেট করা না লাগে, মানে বিসিএস স্ট্যান্ডার্ডের ম্যাথ করলে আপনার এগুলা একদম ইজি মনে হবে, ঠিক আছে। তো আপনি আপনার যোগ্যতা অনুসারে কখন কোথায় আবেদন করবেন এটা বুঝে নেবেন, কিন্তু আমার টার্গেট হচ্ছে ম্যাথের ফাউন্ডেশন তৈরি করে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন, হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট স্লাইড। এখানে দেখেন বলা আছে যে সিলেবাস অ্যানালাইসিস ইন টার্মস অফ ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে অনেকেই অনেক ব্যাকগ্রাউন্ডের আছি, কেউ আছে হচ্ছে 9-10 থেকে এখন পর্যন্ত সায়েন্সেই ছিলেন। আবার অনেকে আছে যে 9-10 থেকে এখন পর্যন্ত কখনো সায়েন্স পড়েন নাই, হয় আর্টস পড়ছেন অথবা কমার্স পড়ছেন। আবার এমন কেউ থাকে 9-10 সায়েন্স পড়ে কলেজে গিয়ে হয়তো আর্টসে চলে যায়, না হয় কমার্সে চলে যায়। এখন যে যেই লেভেলের ব্যাকগ্রাউন্ডের আছেন ওদের জন্য আমি কিছু জিনিস সামারি করছি। দেখেন এখানে এই টেবিলটাতে বাম পাশে হচ্ছে গ্রুপ আর ডান পাশে হচ্ছে নিউ টপিক। আপনাদের এতক্ষণ যে আমি বিভিন্ন সেগমেন্টে সিলেবাস নিয়ে আলোচনা করছি ওই সিলেবাসের বেসিসে কার জন্য কোনটা নতুন টপিক সেটা আমি আসলে এখানে আলাদা করছি। এখানে দেখেন প্রথমে বলা আছে কি হিউম্যানিটিস এন্ড বিজনেস স্টাডিজ, অর্থাৎ যারা একদম 9 থেকে ক্লাস 9 থেকে সায়েন্সে পড়েন না, কেউ কমার্সে পড়তেছেন বা কেউ মানবিকে পড়তেছেন, মানে এখন পর্যন্ত তাদের সায়েন্সের কোনো ইয়ে নেই, তারা 9-10 থেকেই অন্য গ্রুপে। তাদের জন্য দেখেন নতুন টপিক কোনগুলো আমরা যে আলোচনা করে আসছি কলেজ লেভেল, এনটিআরসি এর, স্কুল লেভেল, স্কুল পর্যায়ে 2, বিসিএস, তাদের জন্য দেখেন নতুন টপিক কি জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা টপিকটা আসলে পড়া হয় এইচএসসির হায়ার ম্যাথে। যারা সায়েন্সে পড়ে তারা যখন কলেজে যায় তখন সেকেন্ড ইয়ারের উচ্চতর গণিতে আসলে জটিল সংখ্যা পড়ানো হয়, কিন্তু বিসিএস এর সিলেবাসে কিন্তু জটিল সংখ্যা আছে। তাহলে যারা কমার্স এবং আর্টস থেকে পড়তেছেন, আপনারা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু জটিল সংখ্যা টপিকটা নতুন।
এরপর দেখেন সরল অধিঘাত অসমতা, অসমতার অঙ্ক 10 এর হায়ার ম্যাথে আছে। যারা 9 10 এ সায়েন্সে পড়ছেন ওরা অসমতা পড়ছেন ষষ্ঠ অধ্যায়, কিন্তু আর্টস আর কমার্সে ওদের জন্য কিন্তু সরল অধিঘাত অসমতা নাই। আচ্ছা, এটাও নতুন। এরপর দেখেন বহুভুজ, এই বহুভুজও নাই। স্থানাঙ্ক জ্যামিতি 9 10 এ নাই, মানে যারা 9 10 থেকে আর্টস, স্থানাঙ্ক জ্যামিতিটা তাদের জন্য নতুন। তবে হ্যাঁ, যারা 9 10 এ সায়েন্সে ছিল তাদের জন্য স্থানাঙ্ক জ্যামিতি পরিচয় আছে। এরপর দেখেন ঘনবস্তু বিন্যাস ও সমাবেশ, বিন্যাস সমাবেশ পড়তে আসলে কলেজে গিয়ে। সম্ভাব্যতা 9 10 এ আছে কিন্তু সায়েন্সে, ঠিক আছে। তার মানে এক নজরে দেখে নেন যে আপনারা যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের, তাদের জন্য ম্যাথের এই এই জায়গাগুলো হচ্ছে একদম নিউ। এইখানে আপনাদের ভালো করা ইম্পসিবল যদি আপনারা প্রিপারেশন না নেন, ঠিক আছে। এবার দেখেন সেকেন্ড সেকশন হচ্ছে সায়েন্স আপ টু ক্লাস 10, ঠিক আছে। এটার মানে কি দেখেন, আমি হচ্ছে মার্কারটা ইউজ করি আমার। দেখেন এখানে এই যে সেকেন্ড যে পোর্শনটা, এখানে বলা আছে যে সায়েন্স আপ টু 10। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আমি মার্কিং করি। এই যে এখানে আমি মার্কিং করে দিচ্ছি সায়েন্স আপ টু ক্লাস 10। যারা ক্লাস 10 পর্যন্ত সায়েন্সে ছিলেন কিন্তু কলেজে গিয়ে আর্টস বা কমার্সে চলে গেছেন, তাদের জন্য নতুন কি? এই যে তাদের জন্য নতুন হচ্ছে যে দেখছেন জটিল সংখ্যা বিন্যাস ও সমাবেশ। অর্থাৎ আপনি 9 10 পর্যন্ত সায়েন্স পড়ছেন কিন্তু কলেজে গিয়ে হচ্ছে সায়েন্স পড়েন নাই, তখন আবার আপনার জন্য নতুন হয়ে যাবে জটিল সংখ্যা এবং বিন্যাস ও সমাবেশ। কারণ এই জটিল সংখ্যা এবং বিন্যাস সমাবেশ বুঝতে হলে আপনাদের কলেজ লেভেলে গিয়েও সায়েন্স পড়তে হবে, ঠিক আছে। আর এবার দেখেন একদম লাস্টে, ভেরি লাস্ট মোমেন্টে, সেটা হচ্ছে সায়েন্স। যারা গ্রুপ একদম 9 10 থেকে এখন পর্যন্ত সায়েন্স দেখেন, তাদের জন্য সবই পরিচিত, সবকিছুই তাদের জন্য পরিচিত। এর জন্য হয় কি, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলোতে প্রতিযোগিতায় ম্যাথের দিক দিয়ে সায়েন্সের ছেলেপেলেরা আগায় থাকে, কারণ তাদের জন্য সবই কি পরিচিত। হ্যাঁ, আচ্ছা, আশা করি এখানে একটা আমরা কি করতে পারছি, সামারি করতে পারছি। তো সেটার বেসিসে আপনাদের বুঝতে হবে আপনাদের কোনগুলো নতুন। এখন এখানে যদি আমি এই স্লাইডের সামারিটা নিই, যে আমি তো বলছি নতুন টপিক নতুন টপিক, একটা জিনিস হচ্ছে নতুন টপিক, আরেকটা জিনিস হচ্ছে ভুলে যাওয়া। এখানে আর্টস কমার্সের বা সায়েন্সের এমন অনেকেই আছেন যে নতুন টপিকের বাইরে যেগুলো আছে, যেগুলো আপনাদের পরিচিত আছে আগে থেকে, ওইগুলো আপনারা ভুলে গেছেন। কারণ আপনারা তো অনেকে প্রিপারেশন নিচ্ছেন বলে প্রিপারেশন মানে মাত্র শুরু করতেছেন জার্নি। আবার অনেক হচ্ছে ডিপ্রেশনে, এখন এখন পর্যন্ত বুঝেনি নাই যে কোনটা আমার জন্য নতুন, কোনটা পুরাতন, আমি কোন জায়গায় দুর্বল, কোন জায়গায় সবল। ওইটার কারণে অনেকে আসলে প্রিপারেশনটা দেরি হয়ে যায়, যে কখন শুরু করব কখন শুরু করব। তার জন্য আমি ধরে নিলাম যে যা কিছু আপনাদের পুরাতন আগে থেকে পরিচিত, তাও আপনারা জানেন না মনে করেন, ঠিক আছে। আমি একদম ওই লেভেল থেকে ইনশাল্লাহ শুরু করবো। এখানে আমি শুধুমাত্র একটা অ্যানালাইসিস করছি যে কোনটা নতুন কোনটা পুরান। আচ্ছা, এরপরে স্লাইডে যদি আমরা যাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমরা বলতেছি যে হোয়াট ইউ উইল নিড ফর দ্য কোর্স, অর্থাৎ আপনি তো এতক্ষণ বুঝলেন, অনেক কিছু জ্ঞানমূলক কথাবার্তা শুনলেন যে আপনার কি কি নতুন কি কি পুরাতন। দেখেন আমি বলতেছি যে আমার এই কোর্সটা করার জন্য আপনাদের কি লাগবে। দেখেন প্রথমে একটা ছবি আছে না, এখানে ল্যাপটপ আছে, ট্যাব আছে, মোবাইল ফোনের একটা ছবি আছে। তার মানে আমার এই কোর্সটা যেহেতু অনলাইন বেসিসে হবে, আপনাদের এই ডিভাইসগুলো আপনাদের লাগবে। কারো ল্যাপটপ থাকলে ল্যাপটপ, প্যাড ট্যাব থাকলে ট্যাব, ফোন থাকলে ফোন। তো আমি সাজেস্ট করব সবাইকে যে যদি কারো ল্যাপটপ থাকে সবসময় ল্যাপটপে ক্লাসটা করতে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন দ্বিতীয়ত কি লাগবে, গণিত বই। আমি গণিত বই কোন শ্রেণীর কথা বলছি দেখেন, নবম এবং দশম শ্রেণী। আপনাদের ছোট ভাই বোন বা নীলক্ষেত বা যে কোনো এলাকা থেকে আপনারা 9 10 এর একদম আপডেট লেটেস্ট বইটা কিনবেন, জেনারেল ম্যাথ, ঠিক আছে। তো এরপর দেখেন ফাইনালি কি লাগবে, আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। যদিও চাকরির পরীক্ষায় ক্যালকুলেটর কিন্তু লাগে না, ক্যালকুলেটর কিন্তু নেওয়া নিষেধ। কিন্তু আমি যখন আপনাদের কিছু টেকনিক শিখাবো, ওইটার প্রমাণ দেখানোর জন্য মুখে মুখে ক্যালকুলেশন যখন শিখাবো, আপনার কিন্তু সাথে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, যে আপনি যেভাবে অ্যানালাইসিস করতেছেন, যেভাবে হিসাবটা করতেছেন, ওইটা হইতেছে কিনা। এর জন্য ক্যালকুলেটর লাগবে। এক্ষেত্রে ক্যালকুলেটরের মানে পক্ষে আমার সাজেশন থাকবে যে এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর। এটা এমএস সিরিজের ক্যালকুলেটর। এখানে 100 এমএস, দোকানে গিয়ে বললেই হবে 100 এমএস একটা ক্যালকুলেটর দেন, বা 570 এমএস। হ্যাঁ, আবার যারা সায়েন্সে পড়ে তাদের জন্য হচ্ছে ইএস, হ্যাঁ 991 ইএস এর ক্যালকুলেটর আছে, ঠিক আছে। আবার অনেকে আছে যে আমি তো সায়েন্স না, আর্টস না, কমার্স না, আমি এত সাইন্টিফিক ক্যালকুলেটর মানে আমার মানে নাই, বা আমি কিনতে চাচ্ছি না। তাহলে হচ্ছে ওই যে যোগ বিয়োগ হিসাব করে না, হ্যাঁ, দোকানে যে হিসাব করে ওই ক্যালকুলেটর হইলেও হবে। তবে এই ক্যালকুলেটরটা দাম খুব বেশি না, এটা 350 400 টাকা, ঠিক আছে।
অরিজিনালটাই 400 সাড়ে 400 টাকা, এটা কিনে নিজের কাছে রাখাটা বেটার। আবার 3000 টাকার ক্যালকুলেটরও আছে, দরকার নেই। এখন এই স্লাইডও একটা মজা আছে, দেখেন সবকিছুই একটা সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়। এখানে দেখেন আমি যে কি কি লাগবে ওইটার একটা সিকোয়েন্স সাজাইছি। কিন্তু দেখেন আপনি ধরেন আপনার কাছে বই আছে 9-10 এর, কিন্তু আপনার কাছে ল্যাপটপ নাই, আপনার কাছে ট্যাব নাই, একটা ফোন নাই, তাহলে কি আপনি এই কোর্সটা করতে পারবেন? তার মানে এই কোর্সটা করার জন্য ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার ডিভাইস, কারণ অনলাইন কোর্স। আচ্ছা ধরেন এখন কারো কাছে ডিভাইস আছে, তো তার কাছে বই নাই, এখন সে ক্লাস করলো, সে প্র্যাকটিস করবে, বা মানে একদম সরাসরি প্র্যাকটিস করার জন্য তার হার্ড কপি লাগবে, বই লাগবে না। তার মানে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে বইটা। আর ক্যালকুলেটর ছাড়াও আপনারা এই কোর্সটা করতে পারবেন, কেন? কারণ আমি আমি নিজে কিছু ক্যালকুলেশন ভিডিওতে বা স্ক্রিনে আপনাদের করে দেখাবো। সাইন্টিফিক ক্যালকুলেটর, স্মার্ট ক্যালকুলেটর স্ক্রিন শেয়ার করলে আপনাদের দেখাইতে পারবো, ক্যালকুলেটর ছাড়াও হয়। তো এই যে আমি এটা কেন বললাম, দেখেন আমি যখন স্লাইড গুলা বানাইতেছিলাম, আমি প্ল্যান করতেছিলাম যে প্রত্যেকটা স্লাইড কোনটার পরে কোনটা হবে, কোনটার পরে কোনটা দিলে সিকুয়েন্সিয়ালি আমরা চিন্তা করতে পারবো। এবং এইটার বাস্তব প্রমাণটাই পাইছেন হয়তো আপনারা সেকেন্ড স্লাইডে, যে আমি ডিপ্রেশনের যে একটা সিকোয়েন্স, আসলে কোন জায়গা থেকে ডিসিশন না নিলে আমরা ধাপে ধাপে কোন পর্যায়ে গিয়ে কি মানে ডিপ্রেশনে পড়তে পারি, সেটারও কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আমি এই স্লাইডটা সাজাইছি। আমি আমার কথা কেন বলতেছি, তো সবসময় যখন পড়াশোনা করবেন তখন একটা প্ল্যান সাজায় নিয়ে আগে পড়াশোনা করবেন, সবকিছু সিকোয়েন্স ওয়াইজ সাজাবেন। সবকিছু জগা খিচুড়ির মতো এখান থেকে একটু ওইখান থেকে একটু এইভাবে প্রিপারেশন নেওয়া যাবে না। আপনারা সবকিছু সাজায় নিতে হবে, সবকিছু কোনটার পরে কোনটা পড়বেন, কোনটার সাথে কোনটা রিলেটেড। তো ওই যে সাজায় দেওয়াটা, এটাও আমার দায়িত্ব। ইনশাল্লাহ আমি হচ্ছে ম্যাথটা এমন জায়গা থেকে শুরু করব যে কোনটার পরে কোনটা পড়লে আপনাদের বুঝতে সুবিধা হবে, এটা নিয়ে যাতে আপনাদের টেনশন না করা লাগে, আমি যেভাবে বলবো ওইভাবে পড়াশোনা করলে হবে। এমন কথা হচ্ছে, আমি এত বই থাকতে পৃথিবীতে, বাংলাদেশে বিভিন্ন কোচিং সেন্টার এত বই থাকতে, আমি 9-10 এর বইটার কথাই কেন বলতেছি বারবার? দেখেন, এই যে দেখেন, এইটা হচ্ছে 9-10 এর আমাদের যে ম্যাথ বই, ওই ম্যাথ বইয়ের সূচিপত্র। এইখানে আপনি চ্যাপ্টার 1-এ পাচ্ছেন বাস্তব সংখ্যা, খেয়াল করে দেখেন। বিসিএস এর সিলেবাস, এনটিআরসি এর কলেজের সিলেবাস, স্কুল পর্যায়ের সিলেবাসে বাস্তব সংখ্যা ছিল, সেট ফাংশন ছিল, বীজগাণিতিক রাশি ছিল, সূচক লগারিদম ছিল, এক চলক বিশিষ্ট সমীকরণ ছিল, রেখা কোণ ত্রিভুজ ছিল, হ্যাঁ ওই যে ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য এগুলো ছিল, ত্রিকোণমিতি ছিল, ওই যে 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত ছিল ছিল, সহ সমীকরণ ছিল, 13 নম্বরে দেখেন সসীম ধারা ছিল, অনুপাত ছিল, পরিমিতি ছিল, পরিসংখ্যান ছিল। কি বুঝলেন? আপনার 9-10 এর বইয়ে যা কিছু আছে সবকিছু ওই সিলেবাস গুলাতে আছে। তার মানে আমাদের এই সরকারি চাকরির পরীক্ষাগুলা আসলে 9-10 এর বইটাকে বেস ধরেই করা হয়। এখন অনেকে বলবেন যে না, অনেক কঠিন কোশ্চেন আসে, ব্যাংকের রিটেনে তো অনেক কঠিন কোশ্চেন আসে। এখন কথা হচ্ছে, আপনার প্রিপারেশনটা নিতে হবে আগে বেসিক থেকে। এবার বিসিএস এর যে রিটেন যে পরীক্ষা হয়েছে, অনেক পরীক্ষা হচ্ছে একদম ডিরেক্ট ক্লাস 8 এর বইয়ের ম্যাথ দিয়ে দিছে, ডিরেক্ট 9-এর বইয়ের একটা উৎপাদক দিয়ে দিছে। আর আমরা কি করি, ভয়ে অ্যাডভান্স লেভেলের ম্যাথ করি, ওই সহজ সহজ জিনিসগুলো মিস করি, মিস করার কারণে আমাদের অনেক নাম্বার পিছিয়ে যায়। এর জন্য আমাদের উচিত একদম ফাউন্ডেশন যদি বিল্ড করতে চাই, আমরা হচ্ছে একদম শুরু থেকে শুরু করা। এবং 9-10 এর বইয়ে যে টপিক গুলো আছে ওইগুলোই বিসিএস এর টপিক, হয়তো বা আমরা এই টপিক গুলাকে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করবো। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, যারা হচ্ছে আমার কোর্সটা করবেন, পাশাপাশি আমি পড়াচ্ছি একটা টপিক, ধরেন আমি আজকে পড়াইতেছি জ্যামিতি, আর জ্যামিতির আমি সব বেসিক আপনাদের 40 মিনিটে বুঝাই দিছি। কারণ আপনার তো 9-10 এর বইটা থেকে দেখবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে, কিন্তু আপনি একটু চাকরির জ্যামিতি থেকে চাকরির পরীক্ষায় কি কি কোশ্চেন আসে এগুলো ধরেন একটু অ্যানালাইসিস করতে চাইতেছেন, মানে কি টাইপের কোশ্চেন আসছে বিগত বছর বিসিএস এ, বিগত বছর বাংলাদেশ ব্যাংকের এডিতে, এগুলোতে আপনার একটু প্র্যাকটিস করা দরকার। যে আমি একটু প্র্যাকটিস করতে চাই, ক্লাসগুলো দেখার পর প্র্যাকটিস, নিজে নিজে মেন বইটা পড়ার পর ওই প্র্যাকটিসের জন্য আপনার হচ্ছে এই 3টা বই রাখতে পারেন। এখন আমি প্রথমেই বলে নেই, এই 3টা বইয়ের লেখক আমাকে স্পন্সর করে নাই, ঠিক আছে? আমি নিজেও এই বইগুলা আসলে একদম মন প্রাণ দিয়া পড়ছি, বিষয়টা এরকম না, আমি জাস্ট এই বইগুলাকে গো থ্রু করছি, দেখছি যে আসলে কেমন। তো এখানে দেখেন প্রথমেই আছে যে শাহিনস শর্টকাট এন্ড ব্রড ম্যাথ রিভিউ, ঠিক আছে? এইখানে হচ্ছে ম্যাথের কিছু শর্টকাট দেখাবে, মানে চোরাই নিয়ম যেটাকে বলে শর্টকাটে। আমি কিন্তু আমার কোর্সে শর্টকাট দেখাবো না, আমি আপনাদেরকে সবগুলা ভাইঙা বুঝাই দিব। পরে হচ্ছে আপনি প্র্যাকটিস করতে গিয়ে দ্রুত সলভ করার জন্য আপনি শর্টকাট মুখস্থ করতে পারেন, কিন্তু আমি শর্টকাটের পক্ষে না। কারণ অনেক শর্টকাট আছে, আপনি কত শর্টকাট মনে রাখবেন? আপনি প্রত্যেকটা ম্যাথ বুঝার চেষ্টা করবেন, বুঝলে দেখবেন যে আপনি শর্টকাট ছাড়াই করতে পারতেছেন। তো এই শাহিন স্যারের আপনার যেমন এই বইটা আছে, আবার অ্যাডভান্স বইও আছে, অ্যাডভান্স বই দরকার নেই, ঠিক আছে?
মানে এগুলো হচ্ছে বেসিক বই, একদম বেসিক, ঠিক আছে। এখানে অ্যাডভান্স জিনিস খুব কম আছে। এরপর দেখেন 2 নম্বরে যে মুত্তাসিম পাহলভির ম্যাজিক ম্যাথ, এই বইটাতে হচ্ছে সবকিছুই দেওয়া আছে, সবকিছু একদম শর্টকাট থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে, কেউ চাইলে এই বইটাও কিনতে পারেন। এরপর ফাইনালি খাইরুলস বেসিক ম্যাথ। তো যারা হচ্ছে একদম বাংলাদেশ ব্যাংকে রেডি হইতে চান, অ্যাডভান্স লেভেলে ম্যাথ করতে চান, তারা হচ্ছে খাইরুল স্যারের এই বেসিক ম্যাথ না, খাইরুলস অ্যাডভান্স ম্যাথ আছে ওইটা কিনতে পারেন, কিন্তু আমি ওইটা সাজেস্ট করি না, এই বেসিক ম্যাথটাই কিনবেন। তো এগুলার যত আপডেট ভার্সন আছে কিনে ফেলবেন, মানে এই বইগুলোর কথাই বাজারে গিয়ে বললে এখানে আপডেট ভার্সন গুলো আপনাকে দিবে। এখন কথা হচ্ছে এই তিনটাই কি কিনবো? না, আপনার যেইটা ইচ্ছা আপনি ওইটাই কিনবেন, কোনো সমস্যা নেই। যদি কোশ্চেন করেন যে আপনি বলে দেন কোনটা কিনলে ভালো হয়, না আমি বলবো না। কারণ হচ্ছে যে আমি নিজে এত ওইভাবে মানে বই নিজে তো পড়ি নাই, আমি তো আর নিজে সরকারি চাকরির প্রিপারেশন কখনো নেওয়ার চিন্তা করি নাই। হ্যাঁ, আমার শখ পড়ানো। অনেকে ম্যাথ বুঝতে কঠিন হয়, আমার কাছে মনে হইতেছে যে এত এত শর্টকাটের ভিড়ে অনেকের ম্যাথের বেসিক নষ্ট হয়ে যেতেছে, অনেকে ভয় পায়। ওই ভয়টা কাটানোর জন্য হচ্ছে আমি সাজেস্ট করা। তো এই বইগুলো হচ্ছে আমার টেবিলে আছে এখনো, আমি জাস্ট গাইটা দেখছি, কারণ আমি যে আপনাদের পড়াবো তার তো আমারও তো জিনিসগুলা জানতে হবে যে কোন টপিক গুলো আছে। আমি তো এক্সেস জিনিস পড়ায় লাভ নেই। তো তিনটার যে কোনো একটা বই কিনলে পারেন। তো আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার সবচেয়ে বেশি সফট কর্নার কাজ করে মাঝখানের বইটার প্রতি। হ্যাঁ, বেসিক ম্যাথ মুত্তাসিম পাহলভী, উনি একজন বুয়েটের স্টুডেন্ট ছিলেন, আমি সরাসরি ওনার স্টুডেন্ট ছিলাম। তো আপনারা চাইলে এটা কিনতে পারেন, ঠিক আছে। আর যদি এটা না কিনেন তাহলে সেকেন্ড প্রায়োরিটি থাকবে খাইরুলস বেসিক ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বই নিয়ে কথাবার্তা। হুম। এবার আমার মানে ওরিয়েন্টেশন ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে। আমরা হচ্ছে এখন হুম কোশ্চেন অ্যান্সারের সেশনে যাব। তবে হ্যাঁ, আমি একটু সামারি করি। এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলছি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড যেটা ছিল, একদম দ্বিতীয় যে স্লাইডটা, এই যে এই স্লাইডটা আপনারা মেলাবেন যে আপনারা এখানে যারা আছেন তারা এই প্রথম 4টা স্টেজের কোন একটা স্টেজে আছেন কিনা। আমি বিশ্বাস করি 4টা স্টেজের যে কোনো একটা স্টেজে আপনারা আছেন, ঠিক আছে। তো যদি আপনার জীবনের সাথে মিলে আমার কথাগুলা, তাহলে আপনি ভয় পাওয়ার দরকার নেই। কারণ কি? কারণ মানুষের জীবনে যে এই স্টেজ গুলা আসতে পারে সেটা আমি জানি বলেই তো আপনাদের সাথে শেয়ার করছি, তার মানে এটা স্বাভাবিক। অর্থাৎ যে যত ডিপ্রেশনই আছেন না কেন, যত টাইম ওয়েস্ট করছেন না কেন, আপনার পিছনে যত সময় হারাই ফেলছেন না কেন, এটা আপনাকে স্বাভাবিকভাবে মাইনে নিতে হবে। তার মানে এটা হইতেই পারে, অনেকের জীবনে এটা হয়। এর মধ্য থেকেও এখন থেকে যদি আপনি শুরু করেন তাইলে ইনশাল্লাহ ভালো করবেন, ঠিক আছে। আর আমি চেষ্টা করবো শুধু ম্যাথ না, ম্যাথের পাশাপাশি ধীরে ধীরে আপনাদের বিজ্ঞানের একটা গাইডলাইন দেওয়ার পাশাপাশি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। যদিও আপনাদের অনেকের চেয়ে আমি বয়সে ছোট, তো আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, কারণ আমি হচ্ছে প্রায় 7-8 বছর বিভিন্ন কোচিং সেন্টারে পড়াইছি। আমার অনেক স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, গার্ডিয়ানের সাথে কথা হয়েছে। আমার ব্যাচমেট অনেকে বাংলাদেশ ব্যাংকের এডি আছে, আমার ব্যাচমেট অনেকে বিসিএস হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কাছ থেকে দেখছি যে ওদের বিসিএস হইলে বা ওদের একটা চাকরি হয়ে যাওয়ার পর আসলে নিজের ভিতর কি ধরনের ক্রাইসিস কাজ করে, নিজের ভিতর কি ধরনের মানসিক একটা মানে কি বলে অস্থিরতা কাজ করে। সেটা অবশ্যই হিংসা না, সেটা হচ্ছে যে নিজের প্রতি নিজের একটা আস্থা হারায় ফেলা হয় আর কি। তখন যে আমার তো সময় চলে যাচ্ছে, আমি কেন পারতেছি না, একটা ভয় ঢুকে যায়। তো এই যে ভয়, এটা স্বাভাবিক, এটা ঢুকবেই। তো সেটা আমাদের বিশ্বাস করে মেনে নিয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদের সাইকোলজিক্যালিও হেল্প করতে পারবো, যে আমরা ভয় পাবো না, আমরা যেখান থেকে আছি, যে অবস্থায় আছি এখান থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো, ঠিক আছে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনাদের পরিচিত যারা আছে, যেহেতু এটা ফ্রি কোর্স, ওদেরকে এই কোর্সটার কথা বলতে পারেন। আর রেকর্ড ক্লাস যেহেতু থাকবে, মানে কারো যে ক্লাসে যুক্ত হইতে হবে বিষয়টা এরকম না। আমি রেকর্ড ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দিব, ইউটিউব চ্যানেলের লিংক আমি দিয়ে দিব, প্লেলিস্ট আকারে দিব। কারো ব্যক্তিগত কাজ থাকতে পারে, যেদিন ক্লাসে যুক্ত হইতে পারবেন না আপনারা ওই প্লেলিস্ট থেকে ইউটিউব থেকেও ক্লাসগুলো দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে এই ক্লাসগুলো নিচ্ছি বা নিব, বা আমার গাইডেন্স বা আমার সাইকোলজি বা আমার এইখানে থাকলে আপনাদের কিছুটা উপকার হইতেছে, এরকম যদি মনে হয় তাহলে আপনারা যতজন পারেন ততজনকে জানাবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং আহ, আমার এই যে উদ্যোগ, এটা হচ্ছে শুধুমাত্র আমি চেষ্টা করছিলাম যে আমাদের এলাকা কেন্দ্রিক। তো দেখলাম যে এখানে আমার এলাকার চেয়ে আমার মানে পরিচিত অনেকের মাধ্যমে এলাকার বাইরের অনেক মানুষ এই কোর্সে ইনক্লুড হয়ে গেছে। তা আপনারা চাইলে আপনারা যদি বাংলাদেশের উত্তরবঙ্গের কেউ হন, ওখানের কারোর সাথে শেয়ার করবেন। মানে জাস্ট যতজন পারেন আপনি উপকার করার জন্য আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাই।
এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, সেটা হইতে পারে চ্যাট বক্সে মেসেজের মাধ্যমে, হইতে পারে আপনার মাইকটা আনমিউট করে আমাকে করতে পারেন। যদি কারো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে জানান যে কোশ্চেন আছে, তারপর কোশ্চেন করেন। যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি ধরে নেব কোশ্চেন নাই, তাহলে হচ্ছে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আর ক্লাসের মাঝখানে যদি কেউ মানে পরবর্তীতে আমরা ক্লাসগুলো নিব, ওই ক্লাসে যদি কারো কোশ্চেন থাকে, ক্লাসে তো কোশ্চেন করবেনি, তো আমি ধরে নিচ্ছি মানে কারো কোশ্চেন নাই। আর যদি কারো কোশ্চেন থাকে, করতে থাকেন, এর মাঝখানে আমি 2 মিনিট একটা কথা বলি যে আমাদের পরবর্তী ক্লাস কবে হবে, ওই ক্লাসে আমরা কি দিয়ে শুরু করব, ওইটা কোনো কিছু আপনাদের জানার দরকার নাই। আমাদের পরবর্তী ক্লাসটা হবে, আজকে কি বার, শুক্রবার, পরবর্তী ক্লাসটা হবে আমাদের রবিবার রাত 9টায়। ঠিক আছে? তো সেটাতে কেউ জয়েন হইতে পারলে হবেন, না হইলে নাই, কোনো সমস্যা নেই, আমি রেকর্ড তো রাখবোই। কিন্তু চেষ্টা করবেন ক্লাসে জয়েন থাকতে, তাহলে আমাকে কোশ্চেন করতে পারবেন। আর কোনো জড়তা নাই, আর আমাকে হচ্ছে স্যার বলতে হবে না, আমাকে হচ্ছে ভাই। আর যাদের আমি বয়সে ছোট, সে হচ্ছে আমাকে আবির নামে কোশ্চেন করবেন, আবির আমার একটা কোশ্চেন ছিল। ঠিক আছে?